জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ওপর। এনসিপি ভীষণ রকম বেকায়দায় পড়বে। এনসিপি এখন ন্যূনতম কারোর কোনো এই ইউনূস সরকার বিদায় নেওয়ার পর আর কারোর কোনো সহযোগিতা পাবে না আমার ধারণা। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির তারকা তরুণ নেতারা, মানে যারা সারা দেশে পরিচিত, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদের মতো নেতারা রীতিমতো নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম, প্রশাসনকে তারা যেভাবে প্রশিক্ষিত করে তুলেছেন গত 18 মাসে 2024-এর আগস্টের পর থেকে যে কোনো সহিংসতার ব্যাপারে, এই সহিংসতা সত্য না মিথ্যা, সত্যিকার অর্থে এসব সহিংসতা ঘটেছে কিনা, নাকি এই তরুণ নেতারা আসলে নির্বাচনে তাদের জোট পরাজিত হওয়ার পর, কিংবা সার্জিস আলমের মতো যারা প্রবল প্রতিপত্তিশালী দোর্দণ্ড প্রতাপে এলাকায় সারা দেশে রাজত্ব করে বেরিয়েছেন পুরো 18 মাস জুড়ে, তারা যখন নির্বাচিত হতে পারেন নাই, সংসদ সদস্য পদ পান নাই, তখন এক ধরনের অনিরাপত্তা বোধ থেকে এ ধরনের অভিযোগ করছেন কিনা সেটা বোঝা খুবই মুশকিল। এবং এমনকি জাতীয় নাগরিক পার্টির যে মূল পাতা, সেখানেও খুব প্রমাণাদি পাওয়া যায় না। তবে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ওপর। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টির কয়েক দফায় তারা হুমকিও দিয়ে বসেছেন যে এসব কোনোভাবেই সহ্য করা হবে না, তারা নাকি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলে বিএনপিকে একটা শিক্ষা দিয়ে দেবেন। এখন বলা মুশকিল যে বিএনপি আসলে সারা দেশে 12 তারিখের পরপরই এই জাতীয় নাগরিক পার্টিকে পেটানো শুরু করলো কেন, কিংবা ভয় দেখানো শুরু করলো কেন? দেখেন, বিএনপি জামাত জোট সরকারের 2001 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর যে ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতা সারা দেশ জুড়ে চলেছিল দীর্ঘ সময় ধরে, সে স্মৃতি যাদের মনে আছে তারা ভাবতেই পারেন যে বিএনপি এ দফায়ও এমন কাজে লিপ্ত হয়ে পড়লো কিনা। 18 মাসে উনারা যা করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বারবার গিয়ে ভেঙেছেন, মন্ত্রীদের বাড়ি তো ভেঙেছেনই, আগুন দিয়েছেন। 32 নম্বরটা একটা জাতীয় ভাঙা ময়দানে পরিণত হয়েছে, যে যখন তখন যার যা মনে যাচ্ছে সে তখনই গিয়ে সেখানে আবার আরেক দফা ভাঙাভাঙি করে আসছে। আর সারা দেশে একেবারে দরিদ্র কর্মী সমর্থকের আওয়ামী লীগের বাড়িও অক্ষত রাখতে দেন নাই এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে। এবং ক্রমাগত ভেঙেছেন, পুলিশ তাদের পক্ষে দাঁড়িয়েছে, ক্রমাগত ভেঙেছেন। একেবারে সরকারের শীর্ষ স্থানে বসা ব্যক্তি, প্রধান উপদেষ্টা, তিনি তাদের পক্ষে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং তাদের যে সরকার এতদিন বসেছিল, সেই সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম, তার একটা কথা তো বিখ্যাত হয়ে গেছে। তিনি বলেছেন মবকে মব বলা যাবে না, প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করতে হবে। এবং এই মব রাজত্বের সবচেয়ে বড় যে দুজন রাজা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, এখন হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন। তার বিপক্ষে বিএনপি যে এমপি পদপ্রার্থী দিয়েছিল তার নমিনেশনই টেকে নাই, তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ, মবরাজ হাসনাত, তিনি সংসদে যাওয়ার পথ পাকাপাকি করে ফেলেছেন। কিন্তু বেচারা সার্জিস, যাদের আসলে তো জানের ডরি হবার কথা, মাসের পর মাস ধরে বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল সেক্টরের একদল ব্যক্তিবর্গ বলে বেরিয়েছেন যে এদের যে কি দশা হবে যখন ক্ষমতা চলে যাবে। তো এহেন সার্জিস পঞ্চগড়
পঞ্চগড়ের নির্বাচনে হেরেছেন বিএনপি পদপ্রার্থীর কাছে। এখন তিনি কেঁদে কেঁদে এসে বলছেন যখন ফেসবুকে যে একই অন্যায় জুলুম শুরু হয়েছে এবং এই জুলুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যখন রাজপথে দলে দলে নেমে আসার আহ্বান জানাচ্ছেন এবং তিনি বলছেন ভয় পেলে চলবে না, সকলকে রাজপথে ভয়, এবং তিনি বলছেন ভয় পেলে কিছুতেই চলবে না, সকলকে নাকি রাজপথে নেমে আসতে হবে, তখন দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাসের নিচে কিংবা তার এই দুর্দশার কথা যখন নানা জায়গায় ব্যক্তিরা শেয়ার করছেন তখন ব্যাপক হাস্যরস ঠাট্টা মশকরার সৃষ্টি হয়েছে। সবাই বলছেন যে ওষুধ তারা এতদিন প্রয়োগ করেছেন সাধারণ মানুষের উপর, সে ওষুধে এখন এদের বিষ কমে আসবে। এখন একটা বিরাট অংশের মানুষ মনে করছেন যে বিএনপি আসলে প্রথম রাতেই বিড়াল মারতে চেয়েছে। মানে এই এলাকাগুলোতে অনেক ক্ষেত্রেই যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, মানে এদের তো মববাজি করার, ভাঙাভাঙি করার, আগুন দেওয়ার অনেক অনেক উইং, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিংবা হাদির ইনকিলাব মঞ্চ, মানে এক এক জায়গায় তারা এক এক নামে যখন তখন তো মব করেন, ভাঙাভাঙি করেন, আগুন দেন, মানুষকে পেটান, পিটিয়ে মেরে ফেলেন। তো সেই ব্যক্তিরা দের সাথে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জুড়েই আগস্টের পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিএনপির নেতাকর্মীবৃন্দ কিন্তু গিয়ে যুক্ত হয়েছেন। মানে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সারা দেশে থানা ঘেরাও, পুলিশকে হয়রানি করা, এখন পুলিশের ওসি বদল করতে হবে, এমন যত যত বড় বড় ঘটনা ঘটেছে, মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙা, সবকিছুতে বিএনপি ছিল। কিন্তু বিএনপি ঠিক ঠিক জানে যে যখন তারা ক্ষমতায় আসবে তখন যদি এদেরকে তেড়ে মেরে ডান্ডা করে দেওয়া না হয় ঠান্ডা প্রথমে, তাহলে পুরো নির্বাচনী প্রচারণাকালে এই ছেলে পেলে তাদেরকে যেভাবে উত্তপ্ত বিরক্ত করেছে, মানে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করেছে সেটা তো প্রতিদিন সংবাদ হয়েছে ঢাকা শহরের বুকে বলে, কিন্তু ঢাকার বাইরে এরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি নেতাকর্মীদের বিষয়ে, এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা, এনসিপি নেতৃবৃন্দ কর্মীদের বুঝিয়ে দেওয়া যে তাদের পেছনে আর কেউ নাই, তারা চাইলেই মার খেতে পারেন, তাদেরকে চাইলেই পেটানো যায়, চাইলেই তাদের বাড়িঘর ভাঙা যায়। কিন্তু কতটুকু পেটানো হচ্ছে, কতটুকু বাড়িঘর ভাঙা হচ্ছে, সেটা কিন্তু যেই নেতারা মূলত এসব অভিযোগ এনেছেন, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদ, কিংবা সংবাদ সম্মেলন করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকায় বসে, তাদের কাছ থেকে সেটা তেমন ভাবে জানা যায় না। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শুক্রবারে যে অন্তত 30টি জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে, এবং তিনি বলেছেন ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। আরে বিএনপি তো ঠিক এটাই বোঝাতে চেয়েছে যে 1 মাঘে শীত যায় না, এই কথাটা আগেই সার্জিস আলমের মনে রাখা দরকার ছিল। এই মাঘ শেষ হয়েছে, সার্জিস আলমের মাথার উপরে আর কোনো ছায়া নাই, এখন সার্জিস আলমকে নিজের নিরাপত্তা, নিজের জান নিজের বাঁচাতে হবে। সার্জিস আলম কিনা এরকম মগবাজ নেতা, তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেকে পালিয়ে আছে। তিনি লিখেছেন বিএনপিকে এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে আমরা নতুন রাজনীতি করতে এসেছি। ভাবেন কি নতুন রাজনীতি করতে তারা এসেছে, মনে আছে আপনাদের? এই হাসনাত, এই সার্জিস, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্টের 6 মাস পর আরেক দফা যখন সারা দেশে 32 নম্বর সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব লুটপাট করছে, ভাঙছে, আগুন দিচ্ছে, তখন গাজীপুরে তারা যখন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল, তখন যখন সেখানে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুললো, এই হাসনাত, এই সার্জিস সোজা গিয়ে উপস্থিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে, যে এখন তিনি যদি ব্যবস্থা না নেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই পদত্যাগ করতে হবে, এবং তারা গিয়ে গাজীপুরের রাজপথ অবরোধ করলো। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা কাঁপতে কাঁপতে যৌথ বাহিনীর অভিযান ঘোষণা করলেন, ডেভিল হান্ট। মনে পড়ে আপনাদের? এহেন সার্জিস আলমদের এখন আর কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, মানে ইউনূস সরকার এখনো ক্ষমতায়, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার পক্ষে কোনো পাত্তা দেওয়া সম্ভব নয়। তবে ইউনূস সরকার কিন্তু অপেক্ষা করেছে 2 দিন, মানে ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সবাই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন বিজয়ী দল হিসেবে। কিন্তু ইউনূস দেখছিলেন যে এই সার্জিস, এই হাসনাত, এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের পক্ষে কোনো ঝামেলা সৃষ্টি করে আসলে সম্ভব হয় কিনা
মানে ক্ষমতা পরিবর্তন, ক্ষমতা হস্তান্তরের বিষয়টাকে একটু ঝামেলার মধ্যে ফেলে দেওয়া। এবং সে কারণে তিনি শেষ পর্যন্ত এসে শনিবার দিনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, বৃহস্পতিবারেই বুঝে যাওয়ার পরে যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে, প্রধান হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন। এবং কখন ইউনূস এই শুভেচ্ছা জানালেন? যখন অবশেষে এই আসিফ সার্জিসদের যে জোট, সেই জোটের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন তারা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান এবং বলে তারা শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছেন। 12 তারিখ থেকে জামায়াতে ইসলামী, বিশেষভাবে এনসিপি, তারা ক্রমাগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনছিল। তারা বলছিল যে এমন ধরনের সব অনিয়ম হয়েছে এবং সেসব অনিয়মের এমন প্রমাণ আছে যে 150টা পর্যন্ত আসনের নাকি পুনর্নির্বাচন করতে হবে, না হলে নাকি তারা রাজপথে নামবে। ওই যে সার্জিস আলম কাঁদতে কাঁদতে এখন যখন ফেসবুকে বলেন জুলুমের প্রতিবাদ করতে আপনাদেরকে রাজপথে নামতে হবে, কেউ যেমন নামে না। এই যে এরা বসে বসে সংবাদ সম্মেলন করে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রমাণাদি হাজির করার চেষ্টা করেছে, তখন বরং এমনকি বিএনপির বিজয়ী প্রার্থী মানে মির্জা আব্বাস পর্যন্ত প্রশ্ন তুলেছে যে তারও মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারণ তার বরং প্রশ্ন তার বিপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি এতগুলো ভোট কি করে পেল। কাজেই বোঝেন সকল পক্ষেরই, মানে বিজয়ী পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, যখন পরাজিত পক্ষও বলছে, তখন শেষ পর্যন্ত সম্ভবত এই জামায়াত এনসিপি জোট একরকম বুঝে নিয়েছে যে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর বেশি বেশি কথা না বলে মানে একরকমের 70-এর বেশি যে আসন তারা পেয়েছেন, সে আসনের বিষয়ের হিসাবগুলো বুঝে নিয়ে তাদের পক্ষে এই নির্বাচনের ফল মেনে নেওয়াই ভালো হবে। এবং তার মানে এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর এমনকি জামায়াতের আমিরও কোনো ছায়া দেন নাই, আশ্রয় দেন নাই, তিনিও বিশ্বাস করছেন না বা তিনিও এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে রাজি হচ্ছেন না যে জামায়াতে ইসলামীর জোটের এনসিপির নেতা কর্মীদের ওপর সারা দেশে বিএনপি হামলা করছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে সার্জিস আলমরা যখন কাঁদছেন, তখন নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতিপত্তিশালী নেতা, যার ভয়ে সারা বাংলাদেশ একসময় কাঁপতো, তিনি যেহেতু নিজে এমপি নির্বাচিত হয়ে গেছেন, কাজে তিনি এখন সার্জিস আর আসিফের বেদনা বুঝতে পারছেন না। তিনি তাই কোনোভাবেই এদের সঙ্গে গলা মিলিয়ে এদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে, সেই জুলুমের প্রতিবাদে কোনো শব্দ উচ্চারণ করছেন না। তিনি এখন তার এই এমপি পদ নিশ্চিত হয়ে যাওয়ার পরের সময়টা অবসরে কাটাচ্ছেন বলেই আপাতত মনে হচ্ছে। কাজেই এনসিপির ভেতরেও যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সার্জিসের ভেতর, আসিফ মাহমুদের ভেতর, কিংবা নির্বাচনে জয়লাভ করে আসা হান্নান মাসুদের ভেতর, কারণ তিনি নির্বাচিত হয়েছেন একটা ঢাকার বাইরের একটা প্রত্যন্ত এলাকার আসন থেকে, কিংবা আক্তার হোসেনের ভেতর, কারণ ওইখানের বিএনপি নেতারা বরং প্রশ্ন তুলছেন কি করে ভোট পেলেন এতগুলো, এবং তারা প্রথম রাতেই বিড়াল মেরে ফেলতে চাইছেন যে তুমি এমপি হতে পারো কিন্তু সরকার তোমার না। সে অবস্থায় তারা যখন সংবাদ সম্মেলন করে ফেসবুকে নিরাপত্তাহীনতা নিয়ে নানা রকম উদ্বেগ জানাচ্ছেন, তখন এমনকি জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম, যিনি ঢাকার আসন নিশ্চিত করে ফেলেছেন তার জন্য, তিনি পর্যন্ত মুখ খুলছেন না। তিনিও জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়েই বৈঠক শেষ করছেন এবং বলছেন একটা বিরোধী দলের ভূমিকায় তারা তাদের গঠনমূলক ভূমিকা রাখতে চান। আপাতত সার্জিস সহ এনসিপির যেসব নেতারা নিরাপত্তাহীন বোধ করছেন, তাদের সম্ভবত তাদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে, আর পিঠ বাঁচিয়ে কোথায় গিয়ে পালাবেন সেটাও নিজেদেরই ঠিক করতে হবে। নির্বাচন তো হয়ে গেল, মোটামুটি ফলাফল প্রকাশ হয়েছে। এখন নতুন সরকার গঠন হবে, রাষ্ট্রপতি আসবে, পার্লামেন্ট চালু হবে, সব তো হলো। এখন বিচার বিশ্লেষণ করা হচ্ছে যে এই যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপি কি করলো, জামাত কি করলো, এনসিপি কি করলো। মোটা দাগে মনে হচ্ছে যে বিএনপি তো অবিস্মরণীয় ফলাফল করছে, তারপরেও তাদের আক্ষেপ থাকবে। কয়েকটা অঞ্চলে তাদের, বিশেষ করে যশোরের জন্য আক্ষেপ থাকবে, উত্তরাঞ্চলে রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, এইসব অঞ্চল দিয়ে তারা ভালো করতে পারেনি। ঢাকাতেও একটু টলমল অবস্থা। এই আক্ষেপ সত্ত্বেও বেশ কিছু জায়গা থেকে অস্বাভাবিক রকম তাদের ভালো ফলাফল আসছে, তার জন্য তাদের একটা তৃপ্তি থাকবে। জামাতে তো অকল্পনীয় 18 থেকে 68টা, অতৃপ্তি থাকার কথা না। তারপরেও তারা এমন ভাব দেখাচ্ছে যে ক্ষমতায় তো তাদেরই যাওয়া উচিত ছিল, কিন্তু ভোটটাও সুষ্ঠু ছিল, কিন্তু ফলাফলটা সুষ্ঠু ছিল না আর কি। ভোট সুষ্ঠু হয়েছে, ফলাফল সুষ্ঠু হয়েছে হয়নি। যা কিছু বলার পরে তারপরে বলছে যে নির্বাচনে জিততেই হবে এমন গ্যারান্টি দিয়ে কখনো ভোট হয় না। যাই হোক, কিন্তু এনসিপির কি হবে? আপাতত মনে হচ্ছে যে এনসিপি 6টা আসন পাইছে, যেখানে 1-2টা আসন কল্পনা করা হচ্ছিল, সেখানে 6টা। কি হবে আলোচনাটা সেখানেই।
এনসিপি ভীষণ রকম বেকায়দায় পড়বে। এনসিপি এখন ন্যূনতম কারোর কোনো এই ইউনূস সরকার বিদায় নেওয়ার পর আর কারোর কোনো সহযোগিতা পাবে না আমার ধারণা। আজকে যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তারেক রহমানকে, শফিকুর রহমানকে এবং নাহিদ ইসলামকে। এই ফোন করা লোক আর এই 17-18 তারিখের পর থেকে থাকবে না কেউ। জামাত কৌশলী রাজনৈতিক দল। জামাত যতটুক অ্যাগ্রেসিভলি বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল, যেভাবে একেবারে কলিজায় কামড় দেওয়ার মতন আচরণ করেছিল, সেখান থেকে তারা ইউটার্ন করবে খুব দ্রুত। এনসিপি সম্ভবত পারবে না। এনসিপি জামাত স্টাইলে গেলে আস্তে আস্তে জামাতের মধ্যে বিলীন হয়ে যাবে, নিজস্ব রাজনীতি থাকবে না। এমনিতেও জামাত জোটের কারণে তাদের যে ঔজ্জ্বল্য, গ্ল্যামার, সেটা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। এই সংসদীয় রাজনীতিতে যে আরো হবে, একজন দুজন খুব ভালো বক্তব্য রাখবে, যেমন হাসনাত আব্দুল্লাহ হিরো হয়ে যাবে, ভালো বক্তব্য রাখবে, আরো একজন দুজন চটাং চটাং কথাবার্তা বলে মাঠ গরম করবে। যদি মোটা দাগের কোনো ব্যর্থতা না হয় বিএনপির, তাহলে সেটাও আর খুব একটা কাজে আসবে না। রাজনৈতিক অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে, জামাতের কাছ থেকে প্রত্যাশিত আর সাপোর্ট পাবে না। সেটা ওই তুষার সরোয়ারের আহাজারির থেকে বোঝা গেছে। নরসিংদী না মুন্সিগঞ্জ কোন আসন থেকে আসছে, সেখানে সবচেয়ে অসহযোগিতা পাইছে জামাতের। এই নির্বাচনের পর জামাত কতখানি চিনবে এনসিপিকে আমার সন্দেহ আছে। এনসিপি বিএনপির কাছ থেকে তো পাবেই না কোনো। উল্টা যেটা হবে, আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হবে এবং প্রথম মাইটটা এনসিপিকে দিয়ে শুরু হবে। ইতিমধ্যে হয়তো কিছু তারা আলামত পাচ্ছে, এই জন্য তারা শঙ্কিত, সবচেয়ে ভীত সন্ত্রস্ত। 6টা আসন পেয়েও তাদের মুখে হাসি নেই, কারণ তারা বিপদ দেখতেছে। সরকারি প্রোটোকল আর পাবে না, আগে যেটা পাইছে। এখন কোনো রকমে ওই এমপি যে কয়জন আছে, সেই কয়জন হয়তো পাবে। সার্জিস সালামের কি হবে, নাসিরুদ্দিন পাটোয়ারির কি হবে, আরো অন্যান্য নেতা আছে, তাদের কি হবে, এইটা এখন না বললেও একটা ধারণা করা যায় যে এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেকায়দায় পড়লো এনসিপি। কারণ তরুণদের মধ্যে তাদের আর গ্রহণযোগ্যতা থাকলো না। তরুণদের থেকে তারা আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে গেল তারা। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতটুকু প্রভাব, সেটা থাকবে শিবিরের, ছাত্র দলের। সেখানে আর এনসিপির স্থান হবে না, না রাজনীতিতে, না শিক্ষাঙ্গনে, না তরুণদের মধ্যে। এবং আস্তে আস্তে এটা কিন্তু ওই জাতীয় পার্টির মতন ন্যায়ের মধ্যে যাত্রা শুরু করবে। দেখেন না, এখন হারছে তো হারছে, কোনো কোনো বড় বড় নেতা জামানত পর্যন্ত চলে গেছে, এখন হয়তো ওই লাইনেই যাবে। ফলে সবচেয়ে ঝুঁকিতে পড়লো মনে হয় এনসিপি। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।